नारियल का सूखा हुआ खोपरा भर कर साइड में तो वज़न लगा दे, वज़न लगेगा, चेन टाइट हो जाएगा, प्रेशर इसके ऊपर आ जाएगा। फिर जब पकड़ करके घुमाएगा, बीच वाला ठीक से घूमता रहेगा, नारियल पिसता रहेगा। अंदर एक पाइप होता था, गड्ढे में बर्तन रखेंगे, तेल उसमें इकट्ठा होता रहेगा। इसके आगे है फांसी घर। फांसी घर जो है अंग्रेज़ों के समय में खुला था, खुले में फांसी देते थे। पूरा कमरा है नया। आज का टॉयलेट का साइड का ग्लास तोड़ करके जंप किया वह और स्विमिंग करके चले गए मार्सेलेस हार्बर फ्रांस। वहाँ फ्रांसीसी गार्ड्स ने पकड़ लिया, अंग्रेज़ों को हैंड ओवर कर दिया। আমরা যে চিকেন ক্যাপিটাল পয়েন্টটা খাচ্ছি না, খেতে ভালো না। মানে আমাদের টেক অফটা যতটা স্মুথ ছিল, ল্যান্ডিং অতটা স্মুথ ছিল না। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গুড মর্নিং। গুড মর্নিং। আমি এখন রেডি হইনি। ও এখন রেডি হয়নি, পাগলা মতো বসে আছে। ব্যাপারটা হলো কি বলো তো, এখন 5টা বাজে, বুঝছো? আমরা অলরেডি উঠে রেডি হয়ে গেছি। আমাদের 8:30টায় ফ্লাইট আছে, মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবো। আর আমরা যেখানে হোটেলে আছি না, এখানকার সিস্টেম হলো ব্রেকফাস্ট ইনক্লুড আছে, কিন্তু ব্রেকফাস্ট শুরু হবে 6টা থেকে। এবার যদি ব্রেকফাস্ট ওরা পার্সেল করে দেয় ঠিক আছে, আদারওয়াইজ আমরা বেরিয়ে যাবো। সামনেই অপোজিটে রেস্টুরেন্ট আছে, বেরিয়ে এয়ারপোর্টে চেক ইন করবো। এই হচ্ছে ব্যাপার। আর কিন্তু কলকাতাতে গোটা রাত্রি ঠাকুর ঠাকুর করে বৃষ্টি হয়নি। কালকে যা বৃষ্টি হয়েছে মাথা খারাপের মতো। আমাদের হোটেলের সামনে জল হয়েছিল, কিন্তু এখন দেখলাম যে জলটা নেমে গেছে পুরোপুরি। এই হচ্ছে গল্প। আমরা যাচ্ছি কোথায়? পোর্ট ব্লেয়ার, আন্দামান। এবছর আন্দামান ঠাকুর দেখবো। দাদা গুড মর্নিং। দাদা গুড মর্নিং। আজকে বুবাইদের এয়ারপোর্টের লুক এটা, গামছা পরে বুবাইদের এয়ারপোর্ট লুক। ইয়েস। ওই যে রেস্টুরেন্ট, এবার খোলা আছে কিনা কে জানে। মানে অলরেডি আমরা চেক ইন হয়ে গেছি, বুঝেছো তো। ব্রেকফাস্টটা তো করিনি, ব্রেকফাস্ট এখন করবো, করে তারপর এখান থেকে রওনা দেবো। আর অনেকটাই লেট করে দিল ওখানে টিকিট কাউন্টারে টিকিট দিতে, আমাদের বোর্ডিং পাস দিতে অনেক দেরি করে দিল, তাই না বাবা? হ্যাঁ, ব্রেকফাস্টটা খাই, চাটা খাই আগে। আমার ক্যামেরাম্যান আমার বিহাইন্ড মি। হ্যাঁ, আমরা কোথায় যাবো? ডিএল না? দরজা তো বন্ধ করি। ডিএল না ডিএল না সিএলে যাবো কে জানে। কোথায় যাবো? ডিএল মানে উপরে। আসলে আমার বাড়ির লিফটে ডিএল ফেল নেই, তো আমার বাড়ির লিফটে আছে, হেঁটে চলে যাও। যেখানে যাবে গিয়ে দরজা নক করো। আমরা যাচ্ছি আন্দামান। এবছরে দুর্গাপুজো আন্দামানে দেখবো। ফুচকা ওখানে দৌড়ে গেল, এখান দিয়ে আসবে আমি ভিডিও বানাবো বলে। এই জায়গাটা সত্যি আমারও বাম্পার লাগে। মানে এখানে দাঁড়িয়ে যদি মনে এটা যাচ্ছে তো র্যাম্পটা, এবার ফার্স্ট যদি হাঁটছি তো মনে হচ্ছে যে আমি সুপারম্যান হয়ে গেছি, না একদম উড়ে চলে গেলাম। চারি সাইডে এমন রোদ পড়ছে না, সিটে বসাই যাচ্ছে না। খুঁজতে খুঁজতে শেষমেশে এখানে জায়গা পেলাম। কি দেখবি বাবা? এদিকে আসুন না। কি দেখবি? ও আচ্ছা, এটা সৌরভ যোশী কয়েকদিন আগে নিয়েছিল না? কার জন্য নিয়েছিল আমি ভুলে গেছি। এয়ারপোর্টে এসে চায়ের পয়সা বাঁচানোর একমাত্র উপায়, আমরা ফ্লাস্কে করে চা নিয়ে এসেছি। ফ্লাস্কে করে চা নিয়ে এখন চা খাবো। আমরা কাপও নিয়ে এসেছি সাথে। তোমার ভাই বৌমা হচ্ছে খুব চালাক, বুঝেছো। আমরা চেষ্টা করি যাতে পয়সা বাঁচে আমাদের। বউয়ের মতো বড়লোক না যে আমরা। 5 টাকা 10 টাকা একটু ভালো লাগতো। মধু দাওনি না? মধু দেওয়া আছে, কিন্তু অল্প দেওয়া আছে। এই এখন বলছে সকাল সকাল ড্রিঙ্কস করবে বলে। না না, কোথায় করবে বলো? আমি জানছি হয় না। কেন? তুমি চাইলে এখানে বসে খেতে পারো। তুমি খাবে এখানে বসে? তাহলে একটা জলের বোতল দিচ্ছি, তুই বসে বসে খাও। এই যে এই এসকেলেটারের মধ্যে আমরা আছি, বুঝেছো। আর এখান দিয়ে যখন হেঁটে যাবো না জোরে, মনে হচ্ছে হাওয়াতে উড়ে যাচ্ছি। দেখো, মনে হচ্ছে হাওয়াতে উঠছি। খাচ্ছিস বাবা? কি দিয়েছে? ব্রেড অমলেট। ব্রেড দিয়েছে, ব্রেড অমলেট। হয়ে গেছে, কাটো। আকাশা ফ্লাইটের না উপরের ডেকোরেশনটা একটু আলাদা, তাই না? একটু অন্যরকম। বাবা ফাইনালি আমরা সিটে উঠলাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে। অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে। বুয়েদা পেছনে আছে। বুয়েদা 2 ঘন্টা 20 মিনিট লাগবে যেতে, পৌঁছতে।
পাপাকে জানলা ধারে দিয়েছি, বারবার ওই জানলা করে তো, ওই জন্য ওকে জানলা ধারে দিলাম। কানে তুলে দিয়ে গেছে, কানে তুলে দেওয়া। দুবাই তা শুনতেই পাচ্ছে না, এত কথা বলছি তো। তোকে আমি এখন প্লেনে ঘোরাচ্ছি, তুই কিন্তু বড় হলে আমাদেরকে প্লেনে ঘোরাবি। এখন বলবি না বাবা পয়সা নেই, এ নেই ও নেই, ঠিক আছে? সাহেব চিপের চিকেন পকোড়া অর্ডার দে, বিয়ার দিয়ে খাবো। कौन है ये लोग, कहाँ से आते हैं? 3 প্লেট চিকেন পকোড়া আর 3টে বিয়ার। আমি 2টো খাবো, তুই 1টা খাবি। মানে বুবাইদার কিছু ডিমান্ড ছিল, কিছু খাবে, তাই বললাম বুবাইদা এই এয়ারপোর্টে মানে এই ফ্লাইটে দেয় না। দেখছি কি কি চেয়েছে, আমি তো শুনিনি এখনো। এখানে দেখো একটা কোকের দাম হয় $1 না 100 টাকা, সেরকম এখানে এটা $2 না হয় 150 টাকা। আমরা একটা করে কোক নেবো ভাবছি প্রত্যেকে। ওই বাচ্চাটা আমাকে দেখে তখন থেকে হাসছে। কোকটা নিয়ে নেবো ওপর থেকে, বুঝতে পারবে না। হট চকলেট অ্যান্ড 3 কোক। তলায় দেখো আবার কলা পাতা দেওয়া আছে, দেখেছো? বাবা ভালো ছিল দে, আমরা যে চিকেন ক্যাপিটাল পয়েন্টটা খাচ্ছি না, খেতে ভালো না। মাঝখানে লেটুস পাতা, তারপর কিসের একটা চাটনি বাটনি দিয়েছে দেখো। হ্যাঁ, টমেটো আছে, তো লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম আছে, আর ওই ঝালমুড়ির দোকানে ওই পাতা বাটা বেটে এটা চাটনি করে না, ওই চাটনিটা ভেতরে দেওয়া আছে। আর ব্রেড আছে, মানে স্পেশাল কিছু নেই, শুধু নামটাই হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টস লেখা আছে এখানে। কী দেওয়া আছে গো? চিকেন আছে নাকি? তাই তো, হ্যাঁ চিকেন আছে। বুঝতে পারিনি আমি, এত খেয়েও বুঝতে পারিনি। চিকেন ক্যাপেরিয়াল পয়েন্ট নাম হচ্ছে চিকেন ক্যাপেরিয়াল পয়েন্ট। আমি যে চিকেনটা ওর মধ্যে হয় সেটা আমি ভুলে গেছিলাম। পয়েন্ট ব্রেড আছে, মেয়োনিজ, সোয়াবিন অয়েল, আবিজাবি, কোকোনাট মিল্ক, মিক্স স্পাইসেস, ও যা আছে, কিন্তু খেতে ভালো না। এর থেকে আমাদের কেন বলে না, বোম্বেতে কি বিক্রি করে না পাউরুটির মধ্যে দিয়ে, পাও ভাজি অনেক টেস্টি। বড়া পাও, এই যে ছোটা পাও, অ্যাকচুয়ালি ওটা পাও, এটা হচ্ছে পয়েন্ট। এগুলো টেস্ট কয়। ওকে তো গোবর দিলেও ভালো লাগে তোর, একটু ওপর দিকে সুন্দর করে ফাইন করে ডেকোরেশন করে দেবো। কার কথা বলছি? ও তো বুয়াতে বাম্পার লেগেছে। বুয়া থেকে একটু গোবরের মধ্যে একটু ফাইন করে ডেকোরেশন করে দিই। অ্যাকচুয়ালি আমি কথাটা তোর জন্যই বলছি। এ পাপা প্লেনে কান্নাকাটি করছে। এবার হাসছিস কেন? মানে ওকে হট চকলেটটা দিল তো, অ্যাকচুয়ালি হট চকলেট তো নাম বলছে ঠিক, কিন্তু আমি যা বুঝতে পারলাম এটা পুরোপুরি বর্নভিটা আছে। ওকে দিয়েছে, ও এক সিপ দিয়েছে, ওর ছ্যাঁকা লেগে গেছে মুখে, তাই জন্য কাঁদছে। বলছে মা তোমার জন্য ছ্যাঁকা লাগলো আবার। একটু পরে কাজ, ঠান্ডা হতে হবে কাছে। হ্যাঁ বাবা, আমরা বৈষ্ণব দেবী গেছিলাম তো ওখানে এই একটা চা কফির একটা স্টল ছিল, ওখানে গিয়ে আমরা চা কফি অর্ডার দিলাম, না চকলেট কফি অর্ডার দিলাম। কি খাওয়ালো আমাদেরকে জানো? বর্নভিটা, একদম পরিষ্কার বর্নভিটা গুলে দিয়ে দিয়েছে। লোকটাকে বলছে চুপ করে আছে, ও বুঝতে পেরে গেছে যে আমরা বুঝে গেছি ও বর্নভিটা খাওয়াচ্ছে পাবলিককে। কি বলো, কিছু বললাম না। কালকে যেমন মিষ্টিটা কিনলাম, পুরো মিষ্টিটা ফাঙ্গাস পড়ে গেছে জানো। আবার ফেরত দিলাম সন্ধ্যাবেলা, পরে আবার মিষ্টি দিল, সেটাও আবার বাজে, মানে অনেক দিন এক্সপায়ারি স্মেল আসছে একটা। ওই মিষ্টিটাও খেলাম না, ওটাও ফেলে দিলাম। পুরো 110 টাকা কি 20 টাকা লস। কি বলবো এখন দোকানে।
জাস্ট আমরা ল্যান্ড করলাম 3 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজটা কালেক্ট করছে তোমার। এখন বাজে 11:35, জাস্ট আমরা ল্যান্ড করলাম, বুঝেছো? ল্যান্ড করলাম মানে ওয়েদার কিন্তু একটু গরম, খুব হাওয়া দিচ্ছিলো, কিন্তু এখন গরম লাগছে যথারীতি। মানে আমাদের টেক অফটা যতটা স্মুথ ছিল, ল্যান্ডিং কিন্তু অতটা স্মুথ ছিল না। আমরা পার্কিংয়ে গাড়িটা নিলাম, তো 300 টাকা ভাড়া নেবে। আমরা এখান থেকে যাব হচ্ছে ডলিগঞ্জে, ওই হোটেল ড্রিজেল ডেজ হোটেল করা আছে, ওখানে আমরা আজকে উঠছি, যাচ্ছি। বাকি গল্পটা তারপর ওখানে গিয়ে করছি, ঠিক আছে? হ্যাঁ, প্রথম দিকে যখন আর নামলাম তখন মনে হলো ওয়েদার বাম্পার, আর এখন প্রচুর গরম লাগছে। গেটটা খুলে রাখি, তাহলে একটু গ্যাসটা বেরিয়ে যাবে গাড়ির। গেটের মধ্যে আর বসে বাপরে বাবা, গেটটা খুলে চল, ভেতরে গ্যাসটা বেরোক, তারপর বসিস। একদম ভাট্টি হয়ে আছে গরমে। পাপা আমরা আন্দামানে চলে এসেছি, আমরা আন্দামানে চলে এসেছি, আমরা আন্দামানে চলে এসেছি। আমাকে দেখাও। তোকেও দেখাচ্ছি তো, কই দেখাচ্ছ? ক্যামেরা আমরা আন্দামানে চলে এসেছি। ডিসকাউন্ট 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 ডিসকাউন্ট। আমাদের বুবাইদার সামনে বসেছে ক্যাপ্টেন সিট বেল্টটা পরতে পারিনি ঠিকঠাক করে। বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু একটা গরম আছে, তাই না বুবাইদা? প্রচুর গরম আছে। নামলাম ফ্লাইট থেকে, হেভি হাওয়া দিচ্ছিল, মন একদম খুশ হয়ে গেল। আমি পাপা বুবাইদা সব রাস্তায় নাচছিলাম, মানে এয়ারপোর্টের ভেতরে। কিন্তু বাইরে এখানে যখন রোদ দেখলাম, মানে এতক্ষণ ঠান্ডাতে ছিলাম তো বুঝতে পারিনি, এখানে এসে রোদ দেখে একদম গা হাত পা গরম হয়ে গেল একবারে, ঘেমে যাচ্ছে অলরেডি, সব নাচা ঠান্ডা হয়ে গেল। কাছেই, জাস্ট 10 মিনিটের মধ্যে চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল ড্রিজেল ডেজ। গাইড লাগেজগুলো বার করি। হ্যাঁ, এই যে হোটেলের নাম ড্রিজেল ডেজ। তো অলরেডি 1টা বাজে, বুঝেছো? আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর যেই লোকেশানে আছি, সবথেকে বড় ব্যাপার, এই লোকেশানে তো আমি বুঝতে পারিনি ডলিগঞ্জ জায়গার নাম, বুঝেছো? মানে আমি যা দেখলাম, খাওয়ার দোকান আশেপাশে আছে কি নেই একটু মানে বেরিয়ে দেখতে হবে। আর আমার তো চোখে পড়লো না। এখন আমরা আজকে শিডিউল বলে দিচ্ছি, আজকে আমরা কোথাও বেশি ভাগাভাগি করবো না, কারণ এবারের ট্রিপটা একটু রিল্যাক্স করেই হবে। আজকে আমরা যাব এখান থেকে সেলুলার জেল ভিজিট করব। সেলুলার জেল 12:30 থেকে 1:30 পর্যন্ত ব্রেক থাকে, মানে লাঞ্চ ব্রেক থাকে, বন্ধ। হ্যাঁ, আমরা এখন যেমন বললাম 1টা বাজে এখান থেকে বেরিয়ে ফার্স্টে সেলুলার জেল ভিজিট করব। সেলুলার জেল ভিজিট করার পর ওর পাশেই হচ্ছে সমুদ্র, সি বিচে একটু ঘুরবো। আর ওই সেলুলার জেলের আশেপাশে একটা হোটেল দেখব, যে হোটেলের কী পজিশান আছে, যদি ভালো হোটেল থাকে, কারণ আমরা পোর্ট ব্লেয়ার আরও 3 দিন থাকবো, তো যদি হয় তো সেখানে হোটেল করে নেবো। কারণ এই হোটেলের ব্যবহারটা আমাদের খুব একটা সুইটেবল লাগলো না। লোকটার কথাবার্তার মানে দাম নেই। এক কথা বলেছিল, এখানে আসার পর আরেক কথা হয়ে গেল। যাই হোক, সেসব ব্যাপারে কিছু বলছি না। বুবাইতে রেডি, আমি রেডি, পুচকা রেডি, পুচকার মা রেডি হচ্ছে। রেডি হয়ে এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর লাঞ্চ করবো। লাঞ্চ হয়নি, এখন খিদে পাইনি, কেননা ফ্লাইটে অনেক খাবার দিয়েছিল দেখলেই। খেয়ে দিয়ে এখন পেট ভর্তিই আছে মোটামুটি। এই হচ্ছে এখনকার গল্প। আর বুবাইদাকে দেখবে, দেখো এই হচ্ছে আমাদের রুম। এসি আছে, একটা বেড আছে, এখানে ড্রেসিং টেবিল তো নেই, একটা আয়না মিরর দেওয়া আছে, এখানে টিভি আছে, সব এলোমেলো হয়ে আছে। দেখো পাপা ভেতরে আয়। পুরো চত্বরটা আশেপাশে হোমস্টে আছে, যা বুঝলাম আমি। এই সামনে একটা হোমস্টে, এগুলো সব হোমস্টে। যেখানে আছি এটাও হোমস্টে। হাওয়া চলছে, কিন্তু রোদের একটা টেম্পার একটা মোটামুটি আছে, 29-30 ডিগ্রি গরম আছে। বলে দিলাম সপ্তাহে যখন বলছি তো এটা কেন বাকি রাখবো। অটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা এখানে। সেলুলার জেল 150 নেই, ঠিক আছে যাই। অটো ভাড়া আছে 120 টাকা। 150 টাকা চাইলে ঘুরিয়ে দিলাম। এই গাড়িওয়ালা হট করে দাঁড়ালো, এসে বললো 200 টাকা নেবে, একেও ঘুরিয়ে দিলাম। কেন পয়সা বেশি দিয়ে যাবো? আমরা যাব লেফট সাইডে। চলে আসো। আচ্ছা, পেছনে আসো। হ্যাঁ ঠিক আছে, চলো। না না, বাংলা কথা বলতেছে। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি। আর কি, বাঙালি, আমরাও বাঙালি। এই তো সেলুলার জেলের সামনে পৌঁছে গেছি। এটা সাইডটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট করতে যাচ্ছে তোমার, আমি ফ্রন্ট থেকে দেখাই। এই দেখো, এই হচ্ছে সেলুলার জেল। টিকিট কত নিল? 30 টাকা পার হেড টিকিট আছে। আর ভিডিও ক্যামেরাটা করার জন্য টাকা আছে আবার যদি লাগে এটার জন্য। আমি আমার ক্যামেরাটা দেখিয়ে বললাম টাকা লাগবে, বললো না টাকা লাগবে না। আমরা এখন আন্দামানে আছি। আন্দামান আমার এটা ড্রিম ডেস্টিনেশন ছিল। এই হচ্ছে সেলুলার জেল। হ্যাঁ,
गाइड चार्ज कत 200 रुपये फैमिली का लगेगा, 40 मिनट का टूर होगा। ठीक है चलिए चलिए नहीं पहले गैलरी देख लेगा, गाइड शुरू करेंगे तो बुलाएंगे। আচ্ছা গাইডের জন্য 200 টাকা গাইড নিয়ে নেব, তাহলে গাইড ভালো বোঝাবে। অ্যাকচুয়ালি জেলটা এরকম ছিল, 7টা উইংস, 4টা উইংস ভেঙে গেছে, এখন 3টে উইংস আছে। আর মাঝখানে হচ্ছে ওটা হচ্ছে সেন্ট্রাল টাওয়ার। বুঝতে পেরেছো? দেখো দেখো এই দিকের জানলা, মানে এই দিকের গেট, এই দিকের ব্যাক সাইড, কোনো ক্যাদি এর সঙ্গে, মানে এই ক্যাদি এর সঙ্গে দেখা করতে পারবে না, ইশারাও করতে পারবে না। कौन है, आप ही है गाइड क्या? पीछे जो बिल्डिंग है पुराना है, ब्रिटिश का एडमिनिस्ट्रेटिव बिल्डिंग था। जेलर का ऑफिस, असिस्टेंट जेलर का ऑफिस, अंग्रेज़ों का गोडाउन इसी बिल्डिंग में हुआ करता था। গাইড মানে কি বলো তো, 4টা-5টা ফ্যামিলি একসাথে গাইড নিয়ে যাবে, মানে সেপারেট গাইড হবে না। यहाँ पे 2 रूम है, दोनों ओरिजिनल रूम है। फ्रीडम फाइटर्स के लिए किचन था, फ्रीडम फाइटर्स हो या नॉर्मल क्रिमिनल हो, सभी का खाना यहीं पे बनता था। अभी ऑफिस है, इसके अंदर पहले का कुछ भी नहीं। इसके आगे है फांसी घर। फांसी घर जो है अंग्रेज़ों के समय में खुला था, खुले में फांसी देते थे। पूरा कमरा है नया, ऊपर एक लकड़ी का बीम है, ओरिजिनल है, नीचे का प्लेटफॉर्म ओरिजिनल है, रस्सी जो है बदल गया। 3 लोगों को इकट्ठा फांसी दे सके ऐसा व्यवस्था था। अंदर लेफ्ट साइड में एक लोहे का लीवर है, वो लीवर खींचेगा, प्लेटफॉर्म नीचे को खुलेगा। नीचे 8 फीट गहरा कमरा है। डेथ होने के बाद बॉडी नीचे से कलेक्ट करके बाहर लाएंगे, पीछे लोहे का गेट है, वहीं से बॉडी बाहर ले जाते थे। लेकिन सेलुलर जेल के फांसी घर में किसी फ्रीडम फाइटर को फांसी दिया गया ऐसा हमारे पास कोई प्रमाण नहीं, क्योंकि फांसी देने के लिए किसी को अंडमान नहीं लाते थे। इंडिया में जेल थे, वहीं पे फांसी देते थे। अंडमान जो फ्रीडम फाइटर्स आते थे मैक्सिमम आते थे लाइफ टाइम इम्प्रिजमेंट, आजीवन कारावास वाले फ्रीडम फाइटर। ये पीछे का प्लेटफॉर्म है, ओरिजिनल है। फांसी वाले थे, सवेरे कैदी को यहीं पिलाते थे, बिठाते थे, स्नान करवाते थे, रिलीजन के हिसाब से प्रेयर करवाते थे, आखिरी इच्छा भी पूछा जाता था, उसके बाद उनको फांसी पे चढ़ाते थे। इस जेल का नाम सेलुलर जेल किस वजह से रखा गया? कोई भी जो जेल होता है उसमें कैटेगरीज रहेगा, डॉर्मेटरी, 8-10 लोगों को रखने का सेल, अंडा सेल जैसा सेल, हाइट कम वाला सेल, लाइट कम वाला सेल, टॉयलेट, बाथरूम सब होगा। इस जेल में किसी भी तरीके का कोई कैटेगरीज नहीं, सभी है इक्वल, सिंगल सेल्स, और एक नहीं 2 नहीं पूरे 693 सेल्स थे। सेल से ही इसका नाम सेलुलर रखा गया। और जेल में रहने वाले क्रांतिकारियों के लिए टॉयलेट बाथरूम, दिन भर बाहर काम करते थे, हर बिल्डिंग के नीचे कॉमन टॉयलेट बाथरूम का यूज़ कर सकते थे। कुछ फ्रीडम फाइटर्स को रूम में काम देते थे, उनको दिन में 3 बार बाहर जाने को मिलता था टॉयलेट बाथरूम करने के लिए। फिर शाम 6 बजे से सवेरे 6 सभी को लॉकअप में रखते थे, अंदर कोई टॉयलेट नहीं था। सभी को मिट्टी का पॉट दिया जाता था, जो करो पॉट में करो, रात भर बदबू में रहो, अगले दिन स्वीपर आएगा और साफ़ करके बाहर ले जाएगा। खाना खाने के लिए सभी को दिया जाता था लोहे का प्लेट, जिसमें दाल, चावल, रोटी, सब्जी उतना ही देते थे कि जिंदा रहे, पेट भरने के लिए नहीं। चावल में कंकड़, सब्जी में रेत, दाल में कीड़े, साफ सफाई वाला खाना नहीं। ड्रिंकिंग वाटर दिन में 2 बार ही दिया जाता था, लोहे के बर्तन में, वो भी साफ़ नहीं, तो रोशनी का कोई इंतजाम नहीं था, अंधेरे में रहते थे। सोने के लिए लकड़े का बेड दिया जाता था, बेड का विड्थ जितना रहेगा हाइट इतना होगा, लंबाई करीब 6.5 फीट, एक बेड एक कंबल सभी को दिया जाता था। और अंडमान को काला पानी किस लिए बोलते हैं? काला पानी जो है काल और पानी ये 2 शब्द से मिलकर के बना है। काल जो है संस्कृत शब्द है जिसका मतलब होता है समय, टाइम, मृत्यु। अब कोई कैदी अंडमान आ गया, समझ लीजिएगा काल के मुंह में चला गया। फिर पानी जो है अंडमान निकोबार द्वीप समूह के चारों तरफ हज़ारों मील पानी है। यदि कोई कैदी भागे तो कहाँ तक भागेंगे? आसपास के जंगलों में, वहाँ जाते थे, आदिवासी देखते थे, वो उनको मारते थे। जंगल में खाना भी नहीं मिलता था, मलेरिया पकड़ करके वैसे ही मरते थे। अंग्रेज़ ढूंढ करके पकड़ते थे तो फिर उनको मौत के घाट उतार देते थे। इस वजह से अंडमान से कोई भाग नहीं पाया और इसी वजह से अंडमान काला पानी के नाम से जाना जाता है। काल पानी हो गया काला पानी। लोग क्या सोचने लगे कि ब्लैक वाटर है, पर इसका ब्लैक से मतलब नहीं था। सेलुलर जेल को अंग्रेज़ों ने बनाना शुरू किया था 1893 और कंप्लीट किया था 1906। 1906 में जेल तैयार हुआ, 13 साल लगे थे बनाने में। अंग्रेज़ों का प्लान था जेल बनाने का 3 साल, उनका एस्टिमेट था 5,17,352 रुपीज़, लेकिन उस एस्टिमेट में जेल नहीं बन पाया। इसलिए नहीं बन पाया, ये बड़ा पहाड़ था, इसे काट करके मैनुअली लेवल करने के लिए 3 साल लग गए, फिर कंस्ट्रक्शन करने के लिए 10 साल लग गए, खर्च बढ़ गया। 7,83,994 रुपीज़ पूरे खर्च हुए और 3 करोड़ ईंटें इस्तेमाल किया गया। जो ईंट है ये ओरिजिनल ईंट है जिसे अंडमान में ही तैयार किया, बाकी मटेरियल अंग्रेज़ों ने बर्मा से लाया। तो जब जेल बना साइकिल व्हील की तरह था, 7 बिल्डिंग से कमरे थे 693 और एक कोठरी में एक फ्रीडम फाइटर को रखते थे। अकेले रहेगा, मेंटली टॉर्चर होगा, बातचीत न कर पाएगा, षड्यंत्र ना रचे। वैसे कमरा जो बड़ा है, रूम का लंबाई 13.5 फीट, चौड़ाई 7.5 फीट, ऊंचाई 10 फीट है। দেখো যেটা বলছিলাম না, এক সাইডে জানলা আর একদিকে গেট, কেউ যাতে কারোর সাথে কমিউনিকেশন করতে না পারে সেই হিসাবে
প্ল্যানিং করে করা হয়েছে। আর ওই মাঝেরটা হচ্ছে সেন্ট্রাল টাওয়ার। আমরা এখন আছি আন্দামানে সেলুলার জেলের ভেতরে। এখানে একটা অরিজিনাল জেল। এখানে মানুষের কত অত্যাচার করা হতো। গেটটা বন্ধ করে দিলাম। ঘটনা এর মধ্যে থাকা কি ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, একটা মানুষের পক্ষে একদিন থাকতে গেলে মানে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবো আমরা। গরম প্রচুর, গরম লাগছে, গরমে একদম মাথা খারাপ হয়ে গেল। হাওয়াও দিচ্ছে, এখন হাওয়া আসছে। আর ওখানে যে চেয়ারগুলো রাখা আছে না, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো না আমরা। এই কড়া লাগিয়ে দিলে এগুলো সব খারাপ হয়ে গেছে। এই কড়া লাগিয়ে দিলে এই সাইড থেকে কেউ এসে কড়াটা খুলতে পারবে না, কারণ হাতই পৌঁছাবে না যে থাকবে। কেননা 698 না কতটা সেল আছে, তো প্রত্যেকের চাবি ইন্ডিভিজুয়ালি রাখা, চাবিগুলোকে মেনটেন করা ডিফিকাল্ট ব্যাপার। সেজন্য এমন সিস্টেম করেছে চাবির কোনো প্রয়োজনই নেই, কেউ খুলতেই পারবে না গেট। এই যে এটা হচ্ছে বীর সাভারকর জি সেল। এই যে এখানে দুটো গেট আছে, একটা এইখানে और एक এইখানে। और सावरकर जी को जेल में रखा गया 10 साल 1911 से लेकर 1921 तक। कुछ साल इस कमरे में रहे थे। सावरकर जी को श्याम जी कृष्ण वर्मा द्वारा लंदन में हायर स्टडीज के लिए भेजा था, बैरिस्टर का पढ़ाई के लिए। पढ़ने के साथ साथ इंडिया हाउस में काम करने वाले चतुर्भुज आमीन के माध्यम से बॉम्ब बनाने का मैनुअल, किताबों के अंदर पिस्तौल हिंदुस्तान भेजा गया। इस वजह से उनको अरेस्ट किया। अरेस्ट करके इंडिया लाते वक्त शिप जब मार्सेलेस हार्बर के निकट से गुजर रहे थे, उस दौरान सावरकर जी ने जहाज का टॉयलेट का साइड का ग्लास तोड़ करके जंप किया बाहर और स्विमिंग करके चले गए मार्सेलेस हार्बर, फ्रांस। वहाँ फ्रांसीसी गार्ड्स ने पकड़ लिया, अंग्रेज़ों को हैंड ओवर कर दिया। अंग्रेज सावरकर जी को हिंदुस्तान लेकर के गए, केस चला। उसके बाद उनको अंडमान भेजा गया 1911। डरते थे, एक बार वहाँ से भाग गया है, दोबारा ना भागे, इसलिए इतने कड़े पहरे में रखा कि उनके जो बड़े भाई थे गणेश दामोदर सावरकर जी इसी जेल में थे। लेकिन दोनों भाई 2 साल तक आपस में मिल नहीं पाए, एक ही जेल में रहते हुए। 1921 सावरकर जी को जेल से ट्रांसफर करवा दिया रत्नागिरी महाराष्ट्र। कुछ साल वहाँ पे हाउस अरेस्ट नज़रबंद रखने के बाद उनको रिहा कर दिया। उनका डेथ हुआ था 26 फरवरी 1966 में, तब उनका एज था 83। आज अंडमान का एयरपोर्ट उन्हीं के नाम पे वीर सावरकर इंटरनेशनल। একটু ডিপলি ভালো করে যদি স্টোরিটা শোনা যায় না, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তাই না তোমা? ভালো করে যদি ডিপলি স্টোরিটা শোনা যায়, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কি কষ্ট করেছে এখানে মানুষ, বাপ রে বাপ, মানে এটা হচ্ছে নরক। এবার আমরা উপরে যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে, কাঠের সিঁড়ি। ওপরে কি সুন্দর হাওয়া আসছে, দারুণ। এই পাশটা একটু দেখে নি, দেখো এখান দিয়ে এটা এক একটা উইংস, যেমন কি বললাম 3টে উইংস বেঁচে আছে। এখান থেকে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, কি নাইস লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে অনেক কাছে। সুপার ভিউ, সুপার। পপ পপ जेल बंद किस लिए हुआ? দেখ পাবে এখানে অত্যাচার করতে, দেখ এখানে কল আছে, এখানে তেল বার করতে হতো, এই যে কল। ये ओरिजिनल कहानी है, वहीं पर है। बहुत सारे थे, एक बचा है। नारियल का सूखा हुआ खोपरा भर कर साइड में तो वजन लगा दे, वजन लगेगा, चेन टाइट हो जाएगा, प्रेशर इसके ऊपर आ जाएगा। फिर जब पकड़ करके घुमाएगा, बीच वाला ठीक से घूमता रहेगा, नारियल पिसता रहेगा। अंदर एक पाइप होता था, गड्ढे में बर्तन रखेंगे, तेल उसमें इकट्ठा होता रहेगा। एक फ्रीडम फाइटर को एक दिन में 30 पाउंड नारियल तेल निकालना पड़ता था, लगभग 15 किलोग्राम के करीब। मस्टर्ड ऑयल निकालने देंगे तो 10 पाउंड पर डे, यानी कि 5 किलोग्राम के करीब, जो दिन भर में बैल भी नहीं निकाल पाते थे। जब बैल नहीं निकाल पाते थे, दिन भर में इतना तेल इंसान कहाँ से निकाल पाएगा। कुछ फ्रीडम फाइटर कोल्हो चलाते चलाते थक जाते थे, कुछ चलाने से इनकार करते थे। तब अंग्रेज उनका हाथ पकड़ करके जबरन इस पाइप के साथ रस्से से बांधते थे। जब वो नहीं चला पाते थे, पीछे से चाबुक से मारते थे। काफ़ी क्रांतिकारी ये काम करने के बाद बीमार पड़ जाते थे, कुछ का मानसिक संतुलन बिगड़ जाता था और कुछ का डेथ भी हो जाता था। मारते वक्त फ्रीडम फाइटर इधर उधर हिल भी ना पाए, फिर एक पतला सा टॉवल गीला करके पहनाते थे बैक साइड, यही मारते थे चाबुक से। वहाँ मारे तो चमड़ी उधड़ जाता था, खून के फव्वारे निकल जाते थे। फिर वो फ्रीडम फाइटर न बैठ सके न सो सके। मारते वक्त बाकी फ्रीडम फाइटर्स को दिखाते थे कि किस तरह का पनिशमेंट इन्हें दे रहा है, ताकि बाकी के दिल में डर बैठे। मारने वाला इंडियन ही था। इस जेल में फ्रीडम फाइटर्स भी आते थे, नॉर्मल क्रिमिनल भी आते थे, चोर डाकू लुटेरे। उनमें से जो हट्टा मुस्टंडा होता था, दिमाग से कम, अत्याचारी ज़्यादा, उनको अंग्रेज़ काम पे रखते थे। किसी को बनाते थे पेटी ऑफिसर, किसी को वार्डर, किसी को जमादार। इनका ये फ़ायदा होगा, खाना बढ़िया मिलेगा, मार खाने का ज़रूरत नहीं, हार्ड वर्क करने का भी ज़रूरत। মানে এখানে যারা ছিল না তাদের খাবার দাবার কী দিত জানো? পাশে জঙ্গল থেকে ঘাস টাস নিয়ে আসতো, ওই হলুদ লবণ ফবণ দিয়ে সেদ্ধ করে
চালে পোকা থাকতো, আটাতে পোকা থাকতো, ওই মায়ানমার বার্মা থেকে সব কালেকশন করতো চাল আটা, আর ওগুলোকে রান্না করে খাওয়াতো। আর যখন ঘাস ফাস রান্না করতো তখন না ধুতো না ঠিক করে, ওর মধ্যে কাঁকড়া, বিছা, সাপ টুকরো মানে পিস পিস করে কোনো কেটেছে ঘাস, সাপের টুকরো থেকে গেছে, ওগুলোই খেতে হবে। আর জেলারা বলতো যে এগুলো খেয়ে কোনো মানুষ মরে না, তোমরাও মরবে না, তোমরাও খেয়ে নাও। আর এই যে বীর সাভারকর জি ছিলেন না, ওনার একটা ছোট্ট একটা স্টোরি বলছি। ওনাকে যখন অত্যাচার করা হতো উনি কাঁদতেন না কিন্তু, হ্যাঁ, সারাক্ষণ হাসতো, ইংরেজরা মারতো তাও হাসতো। একটা ইংরেজ জিজ্ঞেস করেছিল যে তুমি কাঁদো না কেন, তোমাকে এত অত্যাচার করা হয়, তুমি কেন কাঁদো না, তোমার চোখের জল বেরোয় না, তুমি মানুষ না, মাংস নেই তোমার শরীরে? ও বলে যে আমার চোখের জল দেখতে গেলে তোমাকে একবার ভারতীয় হয়ে ভারতে জন্ম নিতে হবে, তাহলে তুমি আমার চোখের জল দেখতে হবে। তো যাই হোক, ইংরেজটার মনে হয়তো কথাটা লেগেছিল, উনি তারপরে এখান থেকে না ট্রান্সফার হয়ে গেছিলেন। প্লাস ওই ইংরেজটা কিন্তু আর কোনোদিন পোর্ট ব্লেয়ারে পা রাখেনি। হাঁপিয়ে গেলাম, মানে আমি কিন্তু গাইড হতে পারবো চাইলে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, আমরা টিকিট কাটিনি, এখন বাজে হচ্ছে 3:15। আমরা এখান থেকে বেরিয়ে এখন একটা সি বিচে যাবো। আমরা কিন্তু লাঞ্চও করিনি, বুঝতে পেরেছো, ওই ফ্লাইটেই যা খেয়েছি, ওই 2-4টা পাউরুটি ব্রেড বেঁচে গেছিলো, ওটা আমরা নিয়ে এসে এখানে খেয়েছি আমি আর বুবাইদা। সব লোক দেখছে তো আমার একটা লজ্জা লাগছে ভিডিও করতে। এখানে ডাবের জল খেলাম, 50 টাকা করে নিল। ডাবগুলো বিশাল বড় বড়, পেট ভরে গেল একবারে। এর মধ্যে ছিল মালাই, একটু মালাই খেয়ে দেখি। টেস্টি। যা রেট বেশি কম, একটু দেখে আসো, কথা বলে আসো। মানে 100 মিটার আসতে না আসতে এখানে না দুটো হোটেল দেখলাম, যাচ্ছে কথা বলে আসতে। এই একটা হোটেল আছে, এর পাশে একটা হোটেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘন্টাখানেক। হ্যাঁ বেশি বেশি হয় নাকি? মাছ টাছ খাবো না। তুমি ভাড়া মারতে পারো, আমরা 8 ঘন্টা আগে নালে ফোন করে দেবো। 8 ঘন্টা লাগবে না, 20 মিনিট। ঠিক আছে, আমরা একটু এখানে এখন থাকবো। বিচটার নাম হচ্ছে কারবিস্কো বিচ। আমি আর বুবাইদা বলছি সোবিস্কো। আমরা স্পিড বোটে উঠবো। হ্যাঁ, তুমি আর পাপা উঠে ওই আইল্যান্ডে যাও, তাহলে আমার মনে হয় এখানকার আশেপাশে হোটেলে থাকলেই ভালো হতো। মানে এই অটোওয়ালার সাথে অনেকক্ষণ গল্প করলাম, বুঝেছো। এর আগে যে অটোওয়ালাটা পেয়েছিলাম ও কলকাতার, ও হচ্ছে নদীয়ার, এই হচ্ছে কলকাতার বারাসাতের, ব্যারাকপুর, যাই হোক কাছাকাছি। তো আমাদেরকে বলো দাদা তোমরা যেখানে হোটেল নিয়েছো অনেকটাই দূরে, কাছাকাছি তোমাদের হোটেল নিতে হতো। নো নো নো, ঠিক আছে। তো বললো যে তোমরা যদি এখানে থাকতে, এখান থেকে সব কিছু কাছাকাছি হবে, তোমরা অনেকটাই দূরে চলে গেছো। এবার এই যে জেট স্কি, তাদের ওখানে জেট স্কি চলছে। কুলফি নিচ্ছি, কত করে কুলফি? খেয়ে দেখি না, ভালো। ঠিক আছে, মোটামুটি দিয়ে দাও, টাকা দিয়ে দাও। সব কলকাতার আশেপাশের লোক, নদীয়ায় বাড়ি। আমরা এসব করতে করতে এখনো লাঞ্চই করিনি। আসলাম এখানে একটু 1-1.5 ঘন্টা থাকবো। অটোওয়ালা টাকাও নিল না, বললো দাদা যখন ফিরে যাবেন আমাকে ফোন করবেন, একবারে ভাড়া দিয়ে দেবেন। ম্যাডাম ঠিক আছে চলো। পাপা জলে হাত দে, পাপা জলে হাত দে। হই হই হই, সানসেট হয়ে গেছে। এদিকে দেখো পরপর নারকেল গাছ, আর খাবার দাবারের কিছু দোকান টোকান আছে, ওই পাশে খাবার দাবারের দোকান টোকান আছে, পরপর নারকেল গাছ। সানসেট হয়ে গেছে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওয়াটার স্পোর্টস হচ্ছে। একটাও অ্যাক্টিভিটি করবো না, ওই যে জেট স্কি আসছে ওই পাশে, একদম গোয়ার মতোই লাগছে। আলোটা কমে গেছে তো, আর ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে, আর কোনো কারণ নেই। তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না, আমরা অটো করে আসছিলাম, অটো করে আসার সময় কয়েকটা বিচ দেখলাম, কিন্তু ওখানে লোকজন নেই। বাউন্ডারি দেখো, ওই পাশে বাউন্ডারি দেখা যাচ্ছে, দেখো ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, বাউন্ডারির পাশে না নিচে সব পাথর পড়ে আছে। ওই জায়গাটা দারুণ লাগছিলো দেখতে, মানে দেখে ভালো লাগছিল। এই জায়গাটা ঠিক কী বলো তো, একদম দীঘার বিচের মতো, জল অপরিষ্কার, জল পরিষ্কার নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই পাশটা দারুণ, খুব মানে সিনিক বিউটি বলতে পারো ওই জায়গাটা।
এই যে আমি এই জায়গাটার কথা বলছিলাম, মানে এই জায়গাটা না, ওটা আমাদের রাস্তাতে পড়েছিল যখন অটো করে আসছিলাম, অনেকটা এরকমই দেখতে ছিল, পাথর পড়েছিল, তো দারুণ লাগছিল জায়গাটা দেখতে না। কালকে পর্যন্ত না প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে ওয়েদার দারুণ, এক ফোঁটা বৃষ্টি হয়নি। হ্যাঁ, সারাদিন হাওয়া হয়। আর এখানে কি সবথেকে বড় ব্যাপার কী বলতো, লোকের সাথে কথা বলে, এখানে শীতকাল পড়ে না, সারা বছর একই ওয়েদার, শীত বলে কোনো কিছু নেই। আমাদের মালদায় যখন জানুয়ারি মাস ডিসেম্বর মাস তখন এখানে একদম ভরা গরম ধরো, সারা বছর একই রকম। আর যখন তখন বৃষ্টি হয়, আর বৃষ্টি যখন হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর এখানকার লোক তাড়াতাড়ি ভোরবেলা 3টা-4টার সময় ওঠে আর রাত্রির 8টা-9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। মানে ভোরবেলা তুমি যদি ফোন করো তো ঠিক আছে, 8টা-9টার পর মানে 8টা-9টার দিকে যদি ফোন করো তাহলে ওনারা ডিস্টার্ব ফিল করে। তাই গল্প করছিলাম এতক্ষণ অটোওয়ালার সাথে। আর এই চত্বরে, যে চত্বরে আমরা হোটেল খুঁজছিলাম না, এই চত্বরে একটু হোটেলের রেট বেশি, খুব একটা বেশি না, মানে এটাই হচ্ছে মেন। রস আইল্যান্ড যেতে গেলেও এখান থেকে যেতে হবে, আর যত ট্যুর আছে সব এখান থেকে করতে হবে। আমরা একটু ব্যাক সাইড পড়ে গেছি, বুঝেছো? ধরো আমরা মালদা নারায়ণপুরে আছি, আর যা করতে গেলে মালদা থেকে করতে হবে। এই হচ্ছে ওই নারায়ণপুর থেকে আসা, মানে ওখান থেকে এখানে আসা প্রতিদিন 120 টাকা করে ভাড়া লাগছে, 120, 240। পুরো আন্দামানে 1 লিটার জল পাওয়া যায় না, সব 2 লিটার। কোনো দোকানে পাওয়া যায় না 1 লিটার জল। 1 লিটার জল কোথাও পাওয়া যাচ্ছে? করছি তো বলছি না, তবে हम लोग क्या 2-2 লিটার ঝুলা के चलेगा? হ্যাঁ ওই তো, জলটা लेके चलेगा 2 লিটার নিয়ে। তাহলে চায় বউয়া দেয়, গরম গরম চায়। আপনি मतलब বলুন না বাবা, এরকম কিসের পাকোড়া এটা? অনিয়ন বলছে, অনিয়ন তো নেই। খারাপ না, ভালো আছে। পাপার জন্য একটা ম্যাগি নেওয়া হলো, খিদে পেয়ে গেছে। কেউ তো লাঞ্চ করিনি আজকে আমরা, দেখিস বাবা গরম আছে কিন্তু না, ধীরে সুস্থে কাজ। চোখে অন্ধকার লাগছে, ক্যামেরাতে অতটা অন্ধকার বোঝা যাচ্ছে না, বাট অন্ধকার হয়ে গেছে অনেকটাই। এই লঙ্কার পাকোড়া আসলো আবার, দাও তো দেখি লঙ্কার পাকোড়াটা কেমন আছে খেতে। এই যে লঙ্কার পাকোড়া, বাইরে কত জোরে জোরে ব্যান্ড ডাকছিল, ওটাই শোনাচ্ছিলাম তোমাদেরকে। তো এখন আমাদের রাত্রিবেলা মোটামুটি ডিনার কমপ্লিট। আমরা মানে বাইরে হোটেল থেকে ডাল ভাত নিয়ে এসেছিলাম, চিকেন ফিশ এনে খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 9টা বাজে, শুয়ে পড়বো, সকাল সকাল উঠবো। সকাল সকাল উঠে, কেননা কালকে আমাদের 5টার সময় যেতে হবে হাড্ডু জেট্টি, ওখান থেকে যাবো হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। আর বুবাইদা গিয়ে একটা অন্য হোটেল দেখে এসছে, ওই হোটেলটা আমি 28 তারিখ দেখাবো, তার কারণ হচ্ছে আজকে এই হোটেলটাই লাস্ট। হ্যাঁ, একদিনের জন্য করা ছিল, সবাই খেয়ে নিয়েছি, আমি খেয়েছি, ফুচকা খেয়েছে বাবা, মানে ফুচকার মা খেয়েছে, বুবাইদা খেয়েছে চিকেন আর ফিশ। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ ফুটেজগুলোকে এখন আবার ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, কারেন্ট নেই। আর বাইরে দেখো ব্যাংক ডাকছিল, আজকের মতো ভিডিওটা অনেক বড় হয়ে আছে, তো আজকে তাহলে ভাই বন্ধুরা আজকের মতো গুড নাইট করি। তোমার গুড নাইট করে দাও বাবা। গুড নাইট। বুবাইদা গুড নাইট। গুড নাইট। বাবা গাড়ি চুমু খেয়ে গেল। কালকে সকালে আবার দেখা হবে। হ্যাঁ, কালকে সকালে আমরা এখান থেকে যাবো হচ্ছে হ্যাভলক, ম্যাক ক্রুজের টিকিট করা আছে। আর কালকের কিন্তু এক্সপিরিয়েন্স অন্যরকম হবে, কালকের ভিডিওটাও খুব সুন্দর হবে।